শুভ সকাল বন্ধুরা। আজ হলো 17 নভেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকের পাতারকান্দিতে হবে এইমসের শাখা, ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। রাজ্যের 7 জেলায় বন্ধ শুকুরের মাংস বেচা কেনা। আজ শেখ হাসিনার সাজা ঘোষণা, শাটডাউন আওয়ামী লীগের। ইউনূসের বিচার করবই, অঙ্গীকার প্রাক্তন প্রধানমন্ত্রীর। নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী, 19 অথবা 20 নভেম্বর শপথ নয়া সরকারের। উপমুখ্যমন্ত্রী অধ্যক্ষ সহ ক্যাবিনেটে বিজেপির কর্তৃত্ব, ডেপুটি পদের চর্চায় চিরাগ পাসওয়ানও। উমরকে চিনলেও দিল্লি বিস্ফোরণে যোগ নেই, বাংলার নিশার সহ 4 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ। 2026 বর্ষের মাধ্যমিক পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি। আসাম পুলিশে শীঘ্রই 4000 নতুন পদে নিযুক্তির সম্ভাবনা। এবং সর্বশেষ খবরটি হল রাজ্যের শিক্ষা বিভাগ নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের 4500টি শূন্য শিক্ষক পদে শীঘ্রই নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ। এবারে শুনুন বিস্তারিত খবর। স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তনের লক্ষ্যে বরাক উপত্যকায় এইমসের একটি শাখা তৈরি হবে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র এলাকায়। জনজাতিদের ভগবান বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্ম 150 উপলক্ষে পাথারকান্দিতে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যক্ষেত্রের এই সুখবর শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানের পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, শুনলে খুশি হবেন। বিরসা মুন্ডার জন্মদিনের পূর্ণ অতিথিতে আপনাদের খবরটা জানাতে চাই। বরাক উপত্যকায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমসের একটি শাখা তথা ইউনিট চালু করা হবে। তিনি বলেন, গত 13 নভেম্বর দিশপুরে ক্যাবিনেট বৈঠক হয়েছে। ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। ওই আলোচনায় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন এইমসের ইউনিট হবে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভাতে। কৃষ্ণেন্দু পাল বলেন, দিশপুরে ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনার আমি ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় ও প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। আলোচনায় হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এইমসের শাখা পাথারকান্দিতে স্থাপন করতে হবে। কৃষ্ণেন্দু বলেন, আমরা কৃতজ্ঞ এইমসের ইউনিট খোলার জন্য মুখ্যমন্ত্রী পাথারকান্দিকেই বেছে নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন আগামী দিনে তিনি নিজে এসে বরাক উপত্যকা সহ পাথারকান্দিবাসীকে এই খবর বিস্তারিতভাবে শোনাবেন। মন্ত্রী বলেছেন আগামী 2026 সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী পাথারকান্দিতে আসবেন এগ্রিকালচার কলেজ তথা ইউনিভার্সিটি ক্যাম্পাসের শিলান্যাস করতে। আমরা আশা করছি তখনই ওই মেগা প্রজেক্টের হুলসা করবেন হিমন্ত। তবে এই খবর শোনা মাত্রই পাথারকান্দিতে খুশির বন্যা বইছে। একথা শুনিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সামগ্রিকভাবে তো বটেই, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে পাথারকান্দিতে। মন্ত্রী পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন, পাথারকান্দিতে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। অসমমালা ভারতমালার রাস্তা তৈরি হচ্ছে পাথারকান্দি শহরকে মাঝখানে রেখে। ফলে গোটা বিধানসভা কেন্দ্রের যে কোনো জায়গায় এই শাখা স্থাপন করা সম্ভব হবে। আমাদের ভাবনায় রয়েছে দুহালিয়ার দিকে স্থাপন করার, কারণ ওই দিকে প্রচুর সরকারি জমি রয়েছে। এদিকে বরাক উপত্যকার পাথারকান্দিতে এইমস স্থাপনের খবর পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে শিলচরের নামী এনজিও থাউজেন্ড সায়ন্তন। সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বরাকে আসামের দ্বিতীয় এইমস স্থাপন করা হোক, এই দাবি বহুদিন ধরে সরকারকে জানিয়ে আসছিল থাউজেন্ড সায়ন্তন। 2022-এর 12 জুলাই প্রয়াত সায়ন্তনের জন্মদিনে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে বরাকে এইমস স্থাপনের লিখিত দাবিপত্র দিয়ে এসেছিলেন তারা। অপরদিকে রাজ্যের 7 জেলায় বন্ধ শুকুরের মাংস বেচা কেনা। আফ্রিকান সোয়াইন ফিভার ভয়ঙ্কর রূপ নিয়েছে গোটা রাজ্যে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের 7টি জেলায় শুকুরের মাংসের আন্তঃজেলা সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। ওই জেলাগুলোতে শুকুরের মাংস বেচা কেনায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলাগুলো হলো ধেমাজি, কামরূপ, লখিমপুর, শিবসাগর, দরং, যোরহাট ও ডিব্রুগড়।
রবিবার রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের কমিশনার ও সচিব MS মণিবন্নন এক নির্দেশ জারি করে ওই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। উল্লেখ্য, আফ্রিকান সোয়াইন ফিভার মহামারীর রূপ নিয়েছে গোটা রাজ্যে। বিস্তর ক্ষতির মুখে পড়েছেন শূকর প্রতিপালকরা। গত জানুয়ারি মাস থেকে রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায়। 7টি জেলায় সংক্রমণের ভয়াবহতা বেশি। এই জেলাগুলো হলো ধেমাজি, কামরূপ, লখিমপুর, শিবসাগর, দরং, যোরহাট ও ডিব্রুগড়। এ পর্যন্ত রাজ্যের 297টি স্থানকে সংক্রমণের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে রাজ্য প্রশাসন। এর মধ্যে উল্লিখিত ওই 7টি জেলায় 84টি স্থান চিহ্নিত করা হয়েছে। সংক্রমণ যাতে আর না ছড়ায় সেজন্যই প্রশাসন এই কঠোর পদক্ষেপ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকায় বহাল থাকবে জানানো হয়েছে সরকারি ওই নির্দেশিকায়। পরবর্তী খবর, উমরকে চিনলেও দিল্লি বিস্ফোরণের যুগ নেই। বাংলার নিশার সহ 4 চিকিৎসককে মুক্তি দিল NIA। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর জাতীয় তদন্তকারী সংস্থা NIA সন্দেহভাজনদের খুঁজে বের করতে একটানা বহু জায়গায় তল্লাশি চালিয়েছে। সেই অভিযানের মধ্যেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসক ও পড়ুয়াকে আটক করা হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তদন্তকারীরা জানিয়ে দিয়েছে বিস্ফোরণ কাণ্ডে তাদের কোনো সরাসরি ভূমিকা পাওয়া যায়নি। ফলে 4 জনকে রবিবার মুক্তি দেওয়া হয়েছে। NIA জানিয়েছে গ্রেফতার হওয়া চিকিৎসক উমর উন-নবীর সঙ্গে এই 4 জনের অতীতে পরিচয় থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে যোগাযোগ ছিল এমন কোনো প্রমাণ মেলেনি, তাই তাদের হেফাজতে রাখার প্রয়োজন নেই। ছাড়া পাওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন জাহার নিসার আলম, রেহান, মোহাম্মদ এবং মুস্তাকিম। নিসার আলমকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে ধরা হয়েছিল। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি পৈতৃক বাড়িতে এসেছিলেন। শুক্রবার ভোরে সেখান থেকেই তাকে আটক করে তদন্তকারী গোয়েন্দারা বাকিরা নুহ এলাকায় ছিলেন। নিসারের পরিবারের দাবি, প্রথমে তাকে ইসলামপুরে নিয়ে যাওয়া হয়, পরে শিলিগুড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা তার ফোন বাজেয়াপ্ত করেছেন। প্রয়োজনে তাকে আবার তলব করা হতে পারে, তবে আপাতত সে এবং বাকিরা মুক্ত। NIA সূত্র আরও জানিয়েছে, তদন্তকারীরা প্রথমে সন্দেহ করেন উমর বিন নবীর সঙ্গে এই চিকিৎসকরা হয়তো যুক্ত ছিলেন, কারণ বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি চালাচ্ছিল উমর এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া আরও 2 চিকিৎসক মুজম্মিল আহমেদ এবং শাহিনকেও আগেই গ্রেফতার করা হয়েছে। তারপরই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আরও কয়েকজনকে আটক করা হয়। অভিযুক্ত উমর ও তার সহযোগীদের গ্রেফতারির পরই বিস্ফোরণে ব্যবহৃত রাসায়নিকের উৎস খুঁজতে সার বিক্রেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তদন্তকারীরা পরে বুঝতে পারেন যাদের ধরা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো পাকা তথ্য নেই, তাই সার ব্যবসায়ী দীনেশ সিংলাকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী, 19-20 নভেম্বর শপথ নয়া সরকারের। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা না হলেও নীতিশ কুমারকে সামনে রেখে বিহার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল NDA জোট। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উভয়েই বারবার স্পষ্ট ভাষাতে বলেছেন নীতিশ কুমারের নেতৃত্বে বিপুল জনসমর্থন নিয়ে পাটনার মসনদ দখলে রাখবে NDA জোট। যদিও NDA জোটে এবারও সবচেয়ে বেশি আসন বিজেপিরই, তা সত্ত্বেও কথার খেলাপি না করে সরাসরি নীতিশকেই আবারও মুখ্যমন্ত্রীর কুর্সি উপহার দিচ্ছেন মোদী অমিত শাহরা। গতরাতে রাজধানী দিল্লিতে অমিত শাহর বাসভবনে NDA নেতাদের রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে। আজ NDA বিদায়নী দলের বৈঠকে এই আনুষ্ঠানিক ঘোষণা হবে। প্রাপ্ত তথ্য মতে প্রাথমিকভাবে বিহার বিজেপির কিছু নেতার এই ফর্মুলায় আপত্তি থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বের চাপে নীতিশকেই মুখ্যমন্ত্রী পদে মেনে নিয়েছেন তারা। অবশ্য মুখ্যমন্ত্রী পদ শরিক JDU-কে উপহার দেওয়া হলেও আগের সরকারের মতো এবারও উপমুখ্যমন্ত্রী, বিধানসভা অধ্যক্ষ সহ মন্ত্রিসভাতেও বিজেপির সবচেয়ে বেশি অংশীদারি থাকবে। ফলে এই সরকারেও যে বিজেপির কর্তৃত্ব থাকবে তা বলা বাহুল্য।
সরকার গঠন নিয়ে অহেতুক সময় নষ্ট করতে রাজি নয় বিজেপি। তাই শনিবারের পর রবিবারও দিনভর দিল্লি থেকে পাটনা দফায় দফায় বৈঠক করেছেন এনডিএ নেতারা। এদিন রাজধানী পাটনায় নীতিশ কুমারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। জানা গেছে এই বৈঠকে নয়া ক্যাবিনেটের রূপরেখা নিয়েও বিশদে আলোচনা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 19 কিংবা 20 নভেম্বর দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ। তার সঙ্গে অন্তত 18 থেকে 20 জনের জাম্বো ক্যাবিনেটও শপথ নেবে। সরকার গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আজ সকালেই বিদায়ী ক্যাবিনেটের বৈঠকে ডেকেছেন নীতিশ। এই বৈঠকেই সরকার ভঙ্গের প্রস্তাব পাশ করে আজ দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করে নীতিশ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন এবং নয়া সরকার গঠনের দাবিও পেশ করবেন। নয়া নেতা নির্বাচনে আজ জেডিইউ এবং বিজেপির বিদায়নী দলের বৈঠকও ডাকা হয়েছে। এরপরই এনডিএর তরফে নীতিশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। উপমুখ্যমন্ত্রী পদ নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। আপাতত বিজেপির তরফে 3টি নাম নিয়ে জোর জল্পনা চলছে। সম্রাট চৌধুরী, রামকৃপাল যাদব এবং মঙ্গল পাণ্ডে। আগের সরকারে বিজেপির 2 জন উপমুখ্যমন্ত্রী ছিলেন। এবারও সেই পরম্পরা অব্যাহত থাকবে কিনা তা স্পষ্ট নয়। রজনীশ কুমার অথবা বিজয় সিনহাকে বিধানসভা অধ্যক্ষের পদ দিতে পারে গেরুয়া শিবির। তবে পাটনা এবার উপমুখ্যমন্ত্রী পদে আরেকটি নাম নিয়ে জোর জল্পনা। তিনি হলেন এলজেপির সুপ্রিমো তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। এবারের ভোটে মাত্র 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 19টিতে জয়েসে নিয়ে বিহারের রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন চিরাগ। তাই এনডিএ জুতে তার কদরও বাড়ছে। আর এই কদর আরও বাড়াতে এলজেপির তরফে উপমুখ্যমন্ত্রী পদের দাবিও উঠতে শুরু করেছে। তবে শেষ কথা বলবেন মোদি অমিত শাহই। তাই মন্ত্রিত্ব কিংবা মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী নিয়ে প্রকাশ্যে টু শব্দটুকু করছেন না কোনো শরিক দলই। আজকের মধ্যেই সরকার গঠনের যাবতীয় প্রক্রিয়া সেরে নিতে চাইছে এনডিএ নেতৃত্ব, যাতে প্রয়োজনে 19 কিংবা 20 নভেম্বর বিহারে নয়া সরকার শপথ গ্রহণ করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সূচির উপর নির্ভর করছে 19 না 20 তারিখ হবে শপথ গ্রহণ। শপথ গ্রহণের জন্য ইতিমধ্যেই পাটনার গান্ধী ময়দানে প্রস্তুতি জোর কদমে চলছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রবিবারই নির্বাচন কমিশন বিহারের 18তম বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। আজই নতুন বিধানসভা গঠনের নোটিফিকেশন জারি করা হবে। এই নির্দেশে কার্যত নির্বাচনী আদর্শ আচরণবিধি তুলে নেবে এবং সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।